আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ যারা অনলাইনের ক্লাসগুলি দেখতেছেন, সবাইকে তিতাস অনলাইনের স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো? আশা এবং বিশ্বাস প্রত্যেকের মা বাবার কাছে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি, এখন পর্যন্ত আছি, বাকিটা জানি না। তবে আমাদের যতক্ষণ পর্যন্ত না এই আমরা ভাইরাস মুক্ত হই ততক্ষণ পর্যন্ত আমাদেরকে তিতাস এভাবে অনলাইনে ক্লাসগুলি চালিয়ে যেতে হবে। অবশ্যই পড়ালেখা করতে হবে, পড়ালেখা বন্ধ রেখে বসে থাকলে হবে না। আমাদের সরকার আমাদের কথা চিন্তা করেই আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। তো প্রত্যেকের এটা মাইনে আমাকে চলতে হবে। তোমরা কিন্তু অনলাইনের ক্লাসগুলো অবশ্যই দেখবা, প্রত্যেক টিচাররাই ক্লাস করতেছে, তোমরা সেগুলি অবশ্যই দেখতে হবে। তো আমি আবারও তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে আসছি। আমার বিষয় হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়। শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়। তো আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করব, খুবই সহজ। ধরো আমরা কোথায় বাস করি? আমরা বাংলাদেশে বাস করি। তো আমরা এই যে বাংলাদেশে বাস করি, আমরা, তোমরা সবাই, আমরা কিভাবে, কোন নামে পরিচিত? আমরা নাগরিক হিসেবে পরিচিত। তো আমি আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের এই নাগরিক ও নাগরিকতা বিষয় নিয়ে আলোচনা করব। নাগরিক ও নাগরিকতা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে এই অধ্যায়ে যা শিখব, নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, দ্বৈত নাগরিকতা ব্যাখ্যা, সুনাগরিকতার ধারণা, আমরা এই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো একটু প্রত্যেকে খেয়াল করো। নাগরিক ও নাগরিকতা এই দুটো জিনিস অনেকে একই অর্থে ব্যবহৃত করে। আসলে এটা একই অর্থে ব্যবহৃত হয় না। নাগরিক হচ্ছে ব্যক্তির পরিচয়, নাগরিক হচ্ছে ব্যক্তির পরিচয়, আর নাগরিকতা হচ্ছে ব্যক্তির মর্যাদা। নাগরিকতা হচ্ছে ব্যক্তির মর্যাদা। তো একজন নাগরিক যখন নাগরিকতা লাভ করবে, মানে হচ্ছে নাগরিক ব্যক্তি যখন পরিচয়, নাগরিক হচ্ছে ব্যক্তির পরিচয় আর নাগরিকতা হচ্ছে ব্যক্তির মর্যাদা। যখন পরিচয় হিসাবে মর্যাদা পাবে তখনই নাগরিকতা লাভ করবে। এবার আসো আমরা একটু আরেকটু বিস্তারিত ভাবে জানি যে আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রীসে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়। প্রাচীন গ্রীসে তখন নগর কেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, সেগুলোকে নগররাষ্ট্র বলা হতো। তো এসব নগর রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল। প্রত্যক্ষভাবে মানে হচ্ছে সরাসরি আর কি, তাদের ভোটাধিকার ছিল, মানে ভোট দেবার অধিকার ছিল। তবে নগর রাষ্ট্রে নারী, বিদেশি ও গৃহবৃত্ত এরা নাগরিক ছিল না। তো নারী, আমি একজন নারী, আমাদের এই যে স্টুডেন্ট এখানে ছেলে আছে, মেয়ে আছে, মেয়েরা এখন ছাত্রী, একদিন নারী। নারী কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে তো ব্যবহৃত। এখন ছাত্রী হিসেবে আছে, মহিলা হবে, আরো যখন আরো বয়স হবে তখন মহিলা হবে। তো তারপরে হচ্ছে বিদেশি, বিদেশি হচ্ছে যারা বহিরাগত। আর গৃহবৃত্ত, ওদেরকে গৃহবৃত্ত হচ্ছে হাউসমেট, মানে হচ্ছে চাকরানি, মানে চাকর চাকরানিরা, এরা নাগরিক ছিল না। সময়ের পরিক্রমায় নাগরিকত্বের ধারণাটা পরিবর্তন হয়। সময়ের পরিক্রমায় নাগরিকত্বের ধারণাটা পরিবর্তন হয়। বর্তমানে নাগরিক হওয়ার ক্ষেত্রে ব্যক্তিতে কোনো পার্থক্য নেই। আমরা পুরুষ মহিলা এখন যারা আছে প্রত্যেকেই আমরা এখন নাগরিক। আমাদের ভোট দেবার অধিকার আছে, আমাদের প্রতিটা সুযোগ
প্রতিটা জিনিসের সুযোগ সুবিধা অধিকার আছে। আমরা বাংলাদেশের নাগরিক, এদেশে জন্মগ্রহণ করে স্থায়ীভাবে বসবাস করছি, রাষ্ট্র প্রদত্ত অধিকার সকল প্রকার অধিকার ভোগ করছি। তো কি কি অধিকার ভোগ করছি? ধরো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই সকল প্রকার অধিকারই আমরা ভোগ করতেছি। রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছি। রাষ্ট্রের প্রতি কিন্তু দায়িত্ব ও কর্তব্য পালন করতেছি। অবশ্যই রাষ্ট্রে বসবাস করতে হলে দায়িত্ব এবং কর্তব্য দুইটাই আমাকে পালন করতে হবে। তো যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। আমি আবারও বলতেছি, এই কথাটা একটু এটা একটা সংজ্ঞা, খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। তো আমরা নাগরিক এবং নাগরিকতার ধারণাটা একটু বুঝতে পারলাম। মানে আমরা এটা নাগরিক ও নাগরিকতার ধারণাটা একটু নিতে পারলাম। এখন আমরা নাগরিকতা অর্জনের পদ্ধতিতে যাব। নাগরিকতা অর্জনের পদ্ধতি, নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে জন্মসূত্রে, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে। একটা জন্মসূত্রে, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে দেখো, জন্ম নীতি এবং জন্মস্থান নীতি। জন্মসূত্রে আবার দুই ভাগে বিভক্ত আছে, জন্ম নীতি এবং জন্মস্থান নীতি। জন্ম নীতিটা কি? জন্ম নীতিটা হচ্ছে, এই নীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতার ধারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। পিতামাতার নাগরিকতা ধারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। এই ক্ষেত্রে শিশু যে দেশে বা যেখানে জন্মগ্রহণ করুক না কেন, পিতামাতার নাগরিকতা ধারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। বাংলাদেশের এক দম্পতি যুক্তরাজ্যে গিয়ে একটি সন্তান জন্ম দিল। হ্যাঁ, ওই নীতি অনুসারে ওই সন্তান বাংলাদেশের নাগরিকতা লাভ করবে, কারণ পিতামাতা বাংলাদেশের নাগরিক। তাই এটা জন্ম নীতি অনুসারে। মানে হচ্ছে, তোমার বাবা মা যখন অন্য রাষ্ট্রে বসবাস করবে, বাংলাদেশের নাগরিক হয়ে অন্য রাষ্ট্রে বসবাস করবে, ওইখানে সন্তান জন্মদান করবে, তখন ওই সন্তান বাবা মার জন্মনীতি অনুসারে সন্তানও এই বাংলাদেশের এই নাগরিকতা লাভ করবে, মানে জন্মনীতি অনুসারে। এবার আসো জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি কি এটা আমরা জানি। এই নীতি অনুযায়ী পিতামাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এবং ধরো একটা উদাহরণ, বাংলাদেশি পিতামাতা সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এই ক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। এই নীতি অনুযায়ী কোনো মা বাবার সন্তান অন্য দেশের জাহাজ বা দূতাবাসে জন্মগ্রহণ করলেও জাহাজ বা দূতাবাস যে দেশের, সে ওই দেশের নাগরিক হবে। সে ওই দেশের নাগরিক হবে। মনে করো বাংলাদেশের পিতামাতা, তো ওই সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, হ্যাঁ, বা যদি ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজে বা দূতাবাসে, মানে যেই দেশেরই হোক, যেই ওই দেশের ওই জাহাজ বা দূতাবাসে জন্মগ্রহণ করে সন্তান, তাইলে ওই সন্তান হচ্ছে জন্মস্থান নীতি অনুযায়ী ওই দেশের নাগরিক হবে, সে ওই দেশের নাগরিক হবে। এবার আসো অনুমোদন সূত্র। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি। সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সে দেশের ভাষা জানা, সম্পত্তি ক্রয় করা, দীর্ঘদিন বসবাস করা, সেনাবাহিনীতে যোগদান করা। আরেকবার খেয়াল করো, অনুমোদন সূত্রগুলি সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা। অবশ্যই সেই এই অনুমোদন সূত্রের যে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। সরকারি
চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সে দেশের ভাষা জানা, সম্পত্তি ক্রয় করা, দীর্ঘদিন বসবাস করা, সেনাবাহিনীতে যোগদান করা। এবার আসো আমরা এবং ধরো অনুমোদন সূত্রে আরেকটু এই তোমার আরেকটু আছে যে কোনো ব্যক্তি যদি এসব শর্তের এক বা একাধিক শর্ত পূরণ করে তবে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়। আবেদন ওই রাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত হলে সেই অনুমোদন সূত্রে নাগরিকে পরিণত হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রের নাগরিকরা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের মাধ্যমে বসবাস করছে। এছাড়াও ধর আমরা কিন্তু জানি যে অনুমোদন সূত্রে আমরা বাঙালিরাই, ধর আমাদের বাংলাদেশের কথাই আমরা জানি যে বাংলাদেশের অনেক নাগরিক কিন্তু বিভিন্ন দেশে মানে অনুমোদন সূত্রে যারা যেখানে আমরা নাগরিকত্ব পাই সে দেশে বিভিন্ন দেশে বাঙালিরা বসবাস করছে। আমরা দীর্ঘদিন বসবাস করার কারণে বা কেউ সম্পত্তি ক্রয় করছে, কারো সততার পরিচয়, আমাদের বাঙালিরা কিন্তু অনেক দেশেই মানে স্থায়ী হয়ে গেছে। তো এখানে তাছাড়াও মানবিক কারণেও নাগরিকতা দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রে আশ্রয় নেয় তবে সেই রাষ্ট্র তার আবেদনের ভিত্তিতে তাকে নাগরিকত্ব দিতে পারে। কারণ আমাদের দেশ হচ্ছে জন্ম নীতি অনুসরণ করে, কোনো দেশ হচ্ছে জন্ম নীতি এবং জন্মস্থান নীতি দুইটাই অনুসরণ করে। আমাদের দেশে যেহেতু জন্ম নীতি অনুসরণ করে, ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশে তো এই যে রোহিঙ্গারা, তোমরা তো জানো যে অনেকদিন যাবৎ রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করতেছে, তবে আমাদের সরকার মানবিকতার খাতিরে ওদেরকে আশ্রয় দিয়ে রাখছে। আমাদের দেশে 16 কোটি মানুষ, আমাদের আয়তনও কম, আমাদের এই নীতি অনুসরণ করে, যার কারণে আমাদের এখানে ওরা নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নাই। হয়তো মানবতার খাতিরে তাদেরকে বসবাস করার সুযোগ দিচ্ছে। তো এবার আসো আমরা দ্বৈত নাগরিকতায় যাই। দ্বৈত নাগরিকতা হচ্ছে একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। সাধারণত একজন ব্যক্তি একটি মাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়, তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকার কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হতে পারে। তো যেমন বাংলাদেশের নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে, এতক্ষণ তোমাদেরকে আমি যে জন্মনীতি এবং জন্মস্থান নীতি অনুযায়ী যে ব্যাখ্যাগুলি তোমাদেরকে দিলাম, তো সেই অনুসারে মানে বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে, এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি এবং জন্মস্থান নীতি দুইটাই অনুসরণ করে। কাজেই ওই ক্ষেত্রে দুই রাষ্ট্রের নাগরিকতা লাভ করে। তবে একটা জিনিস হচ্ছে যে আবার ওই নীতি অনুযায়ী যখন তোমার পূর্ণবয়স্ক হবে মানে সাবালক হবে, তখন তাকে মানে ওই নীতি অনুযায়ী তখন তাকে হয়তো বাংলাদেশের নাগরিকত্ব লাভ করতে হবে, আর না হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে হবে, মানে এক জায়গায় তাকে নাগরিকত্ব পাইতে হবে। তো এবার আসো আমরা এই সুনাগরিকে যাই। সুনাগরিক কি মানে সুনাগরিক কাকে বলে? রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমরা কি সবাই সুনাগরিক? আমাদের প্রত্যেকের কি বিবেক, বুদ্ধি, বিবেচনা সব আছে? আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে, যার মানে সততা আছে, পরে হচ্ছে অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে, আত্মসংযম আছে এবং বৃহত্তর স্বার্থ ত্যাগ করতে পারে, ক্ষুদ্র স্বার্থের চিন্তা করতে পারে, সে হচ্ছে একজন সুনাগরিক। তোমরা আরেকবার কথাগুলি একটু খেয়াল করো যে রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে, এই বৃহত্তর স্বার্থকে ত্যাগ করে
ক্ষুদ্র স্বার্থের চিন্তা করে তাকেই সুনাগরিক বলা হয়। আমরা কিন্তু প্রত্যেকে সুনাগরিক হইতে পারি না, তবে আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। এবং প্রত্যেকে এই সুনাগরিক হওয়ার জন্য শিক্ষিত হতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হইব। আর পড়াশোনা শুধু এইভাবে নয় যে আমি শুধু বিদ্যালয়ে আসলাম গেলাম, এটা নয়। আমাকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করে শিক্ষাকে আমাকে অবশ্যই কাজে লাগাইতে হবে। শিক্ষার মাঝেই আমি একজন সুনাগরিক হইতে পারি। এবার আসো, এই সুনাগরিকের কয়টি গুণ? সুনাগরিকের কয়টি গুণ? সুনাগরিকের 3টি গুণ। একটি হচ্ছে বুদ্ধি, আরেকটি বিবেক, আরেকটি হচ্ছে আত্মসংযম। বুদ্ধি, বিবেক, আত্মসংযম। তো বুদ্ধিটা আমরা একটু জানি যে বুদ্ধি কি। বুদ্ধি হচ্ছে একটা নাগরিকের শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু বুদ্ধি সুনাগরিকের অন্যতম গুণ। বুদ্ধিমান নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুনাগরিকের বুদ্ধির উপর নির্ভর করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা। আমাদের সবাই কিন্তু আমরা সব দায়িত্ব পালন করতে পারি না। যার বুদ্ধি আছে মানে সেই অত দূর পর্যন্ত যাইতে পারে। তাই বুদ্ধিমান নাগরিকের শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। বুদ্ধিমান নাগরিককে কি বলা হয়েছে? শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। প্রতিটি রাষ্ট্রের উচিত নাগরিকদের যথাযথ শিক্ষাদানের মাধ্যমে বুদ্ধিমান নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিটি রাষ্ট্রের উচিত যে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। এবার আসো আমরা বিবেকে চাই। বিবেক কি বলছে? রাষ্ট্রের নাগরিকদের হতে হবে বিবেক বোধ সম্পন্ন। বিবেক না থাকলে কিন্তু কিছুই নাই। তোমাকে অবশ্যই কোনো কাজ করার পূর্বে বিবেক বিবেচনা করতে হবে। এই গুণের মাধ্যমে নাগরিক ন্যায় অন্যায়, সৎ অসৎ, ভালো মন্দ অনুধাবন করতে পারে। বিবেকবান নাগরিক অন্যদিকে যেমন রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালন করে এবং ন্যায়ের পক্ষে থাকে। রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকে, আইন মান্য করে, যথাসময়ে কর প্রদান করে। এই জিনিসগুলি যারা মানবে তাদের অবশ্যই বিবেক আছে। এবার আসো আমরা আত্মসংযমে যাই। আত্মসংযম। সুনাগরিকের আত্মসংযম থাকা উচিত। এর অর্থ নিজেকে সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করা। লোভ লালসা কথাটা খেয়াল করছো? লোভ লালসার ঊর্ধ্বে থাকতে হবে। আমাকে লোভ লালসা করা যাবে না। যে কোনো তোমার বৃহত্তর স্বার্থকে আমার ত্যাগ করতে হবে। আমি একটা বড় অফিসার, আমি একটা বিরাট একটা কাজ করি, সেই কাজের মধ্যে আমার কাছে অনেকে আসবে, তো আমি কাজটা করে দিব অনেক বিরাট স্বার্থ নিয়ে অনেক কিছু চিন্তা করে। এটা তো বুঝোই আমি কি বুঝাইতে চাইছি। সেটা চিন্তা করে যদি তুমি এই কাজ করো তাইলে তোমার আত্মসংযম রইল না। তোমাকে সে স্বার্থটা কি করতে হবে? ত্যাগ করতে হবে। ত্যাগ করে তুমি ক্ষুদ্র স্বার্থের চিন্তা করতে হবে। তো প্রত্যেক নাগরিককে দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে হবে। স্বজনপ্রীতি কথাটা দেখছো? দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব, এই জিনিসগুলি আমাদের মাঝে যখন বেশি অনেক বিস্তার হবে তখনই আমাদের এই তো ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলি আমাদের হয়ে যায়। তো আমরা এগুলি থেকে বিরত থাকবো, আত্মসংযমী হব, সৎ পথে চলবো। তাহলে আমরা এই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো। তো আমরা আজকে আলোচনার মধ্যে নাগরিকতা অর্জনের পদ্ধতি, আমরা জন্মসূত্রে, জন্মনীতি, জন্মস্থানীতি, অনুমোদন সূত্রে এবং দ্বৈত নাগরিকতা, সুনাগরিকের গুণ, প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে আমি প্রাথমিকভাবে ধারণা দিলাম। বাকিটা হচ্ছে ভালোভাবে ভাষায় তোমাদের মনোযোগ দিয়ে যা যা আলোচনা করলাম এগুলি ভাষায় আবার ভালো করে মনোযোগ দিয়ে তোমাকে করতে হবে। তুমি অবশ্যই তোমরা পাঠ্যপুস্তক হাতে নিয়ে বাসায় আরো ভালোভাবে পড়া তোমাকে চালিয়ে যেতে হবে। অবশ্যই এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনলাইনের ক্লাসগুলি
তোমরা চালিয়ে যাইবা, কারণ আমাদেরকে তো স্কুল খুলছে না এর জন্যই যে আমরা আমাদের কথা চিন্তা করি। আমি কিন্তু আবারও বলি, আমাদের কথা চিন্তা করি স্কুল বন্ধ, যার কারণে এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা। তোমরা অবশ্যই এই ক্লাসগুলি করবা, বাসায় নিজেরা নিজের দায়িত্ব নিয়ে লেখাপড়া করতে হবে। তো আজকের মতো আমার এখানেই শেষ। আল্লাহ হাফিজ।